উপজেলা নির্বাচন বর্জনে নানামুখী তৎপরতা বিএনপির। ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ, দলের নির্দেশনা অমান্য করলেই বহিষ্কার, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিইনি, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে আমাদের দ্বিমত। গত কয়েকটি নির্বাচনে তারা মনোনয়ন দিয়ে নির্বাচন করেছে, এইবার তারা কাউকে মনোনয়ন দিচ্ছে না। মনোনয়ন না দিয়ে তারা আরেকটি নতুন কৌশল অবলম্বন করছে। প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে। কাল মধ্যরাতে বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা, প্রস্তুত ভোটাররাও। সৎ এবং যোগ্য প্রার্থী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। শহরটাকে যেন যারা রক্ষা করতে পারে, এই কাজগুলি যারা করতে পারে, তাদেরকে আমরা ভোট দিব আশা করি। দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত লোক যাতে আমরা পাই, আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি, কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তান সহ প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। ৭৫-১৫ আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা, ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। এবং দিন পেরিয়ে রাত, এখনো কাটেনি ট্রেনের শিডিউল বিপর্যয়। রংপুর এক্সপ্রেস ছাড়ল 11 ঘন্টা দেরিতে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ যাত্রীদের ভোগান্তি চরমে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল মধ্যরাতে। দিনরাত এক করে তাই বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে প্রস্তুত ভোটাররাও। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী সব সরঞ্জাম। শহর নগর গ্রামে এখন বইছে ভোটের উৎসব। নানান রং আর নানান ঢঙের প্লাকার্ড বার্তা দিচ্ছে প্রতিশ্রুতির। বাদ্যের তালে তালে শেষ সময়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার দামামা। শেষ বেলায় এসে যেন ফুরসত নেই প্রার্থী আর তার কর্মী সমর্থকদের। নিজেদের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজিরা দিচ্ছেন ভোটারদের দ্বারে। আমরা আশা করছি নির্বাচন কমিশনের আন্ডারে মাননীয় আমাদের নির্বাচনটা সুষ্ঠু হবে। জনগণের একটাই কথা, আমরা পরিবর্তন চাই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেবে, তারা উৎসাহ দেখাচ্ছে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এতদিনের প্রচারণায় সুযোগ পেয়েছেন ভোটাররাও। ভেবে নিয়েছেন কে পারবেন স্থানীয় সমস্যা খুঁজে সমাধান বের করতে। সুখে দুঃখে যিনি পাশে থাকবেন তার প্রতি আস্থা রাখবেন তারা। দীর্ঘদিন পরে একটা সুন্দর পরিবেশে প্রতীকবিহীন নির্বাচন, জনগণ যাকে মনে করবে যে তাকে দিয়ে তাদের প্রত্যাশা পূরণ হবে, তাকেই ভোট দিবে। সৎ এবং যোগ্য প্রার্থী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। শহরটাকে যেন যারা রক্ষা করতে পারে, এই কাজগুলি যারা করতে পারে, তাদেরকে আমরা ভোট দিব। দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত এবং সুশীল সমাজ গড়ার লোক যাতে আমরা পাই, আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আমরা তাকেই আমরা ভোট দেব। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবাই প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনের আইনশৃঙ্খলা পরিবেশও স্বাভাবিক বিরাজমান। আমি আশা করি আগামী 8 মে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। প্রথম ধাপে দেশের 152 উপজেলায় ভোট হবে 8 মে। রাশেদ লিমন, সময় সংবাদ। এদিকে আচরণবিধি ভঙ্গের দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। আগারগাঁও ইসি সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রকাশ্য জনসভায় আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দিয়েছিলেন এবং তাদের বক্তব্যের ভাষাটি ছিল আমাদের আইনের সম্পূর্ণ পরিপন্থী। নির্বাচন কমিশন সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম
উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর বিধি 18 এবং 31 এর বিধান লঙ্ঘন করেছেন বিধায় উক্ত বিধিমালার বিধি 33 এর বিধান অনুযায়ী বর্ণিত নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এদিকে নির্বাচন বর্জনে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। ভোটারদের নিরুৎসাহিত করতে জেলায় জেলায় করেছে লিফলেট বিতরণও। নির্দেশনা অমান্য করে ভোটে দাঁড়ালেই করা হচ্ছে বহিষ্কার। ডামি নির্বাচনের বৈধতা দিতে যারা অংশ নিচ্ছেন তারা বিএনপির আদর্শে বিশ্বাস করে না বলেও জানিয়েছেন বিএনপির নেতারা। 8 মের প্রথম ধাপের উপজেলা নির্বাচন বর্জন আন্দোলন সফল করতে সারা দেশে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিরুৎসাহিত করতে জেলা উপজেলায় কর্মী সভা করছে দলের সাংগঠনিক টিম। শুধু নেতাকর্মী নয়, আত্মীয় স্বজনরাও যেন ভোট দিতে না যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে দল থেকে। আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সমুদ্রের মতো দল। এইখানে এই যে কয়জন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে বহিষ্কার করলে দলের এতটুকু ক্ষতি হবে না, বরঞ্চ অন্যান্য নেতা কর্মীরা সতর্ক হয়ে যাবে এবং আগামী দিনে তারা দলের বিরুদ্ধে কেউ সাহস পাবে না কোনো পদক্ষেপ গ্রহণ করতে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 18 কোটি মানুষকে জোর করে আওয়ামী লীগের নীতিতে চলতে বাধ্য করা হচ্ছে। একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। 7 জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন আন্দোলন সফল হয়েছে দাবি করে দলটির নেতারা বলছেন, তাদের আহ্বানে সাড়া দিয়ে উপজেলা নির্বাচনেও ভোট দিতে যাবে না জনগণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ, তবে অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি মন্ত্রীর পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ না করা তাদের নীতিগত সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের বাকি মাত্র 2 দিন আগেই দলীয় প্রতীক ছাড়া অংশ নেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা দেয়া হয় এমপি মন্ত্রীদের পরিবারের কাউকে নির্বাচনে অংশ নিতে। রোববার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে। আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিইনি, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে আমাদের দ্বিমত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব মুক্ত নয় বাংলাদেশ। যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এটা সারা বিশ্ব জুড়ে এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কাজে আমরাও চাপ অনুভব করছি। যুক্তরাষ্ট্রের নিজেদেরই মানবাধিকার নেই উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার পরও দেশের বিরোধী দলগুলো চুপ কেন, এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। মানবাধিকার এক জায়গায় একরকম কেন? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ৭৫-এর 15 আগস্টের পর সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়েছিল মানুষ, তবে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে জনগণের দুঃসময়ে পাশে থেকে আবারও বিশ্বাস অর্জন করেছে। সকালে ঢাকা সেনানিবাসে 2টি নতুন ভবনের উদ্বোধন শেষে দরবার হলে এমন মন্তব্য করেছেন সরকার প্রধান। প্যাথোলজিক্যাল পরীক্ষা ও রোগ নির্ণয় পদ্ধতির আধুনিকায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্য সহ অন্যান্য নাগরিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির কলেবর বাড়ায় সরকার। নির্মাণ করা হয় 14 তলা নতুন ভবন। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্যাথোলজিক্যাল পরীক্ষাগার ও রক্ত সঞ্চালন কেন্দ্র এএফআইপির নতুন এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন বিশেষায়িত প্রতিষ্ঠানটির বিভিন্ন সুযোগ সুবিধা। পরে উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম, সেনা প্রাঙ্গণ।
এরপর সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবারে অংশ নেন সরকার প্রধান। বলেন, আওয়ামী লীগ সরকারের প্রয়াসে ৭৫-এর পর হারানো আস্থা বিশ্বাস আবারও ফিরে পেয়েছে সশস্ত্র বাহিনী। ৭৫ 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি। যে কোনো সময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় ফোর্সেস গোল 2030-এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের লক্ষ্য তুলে ধরেন শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব দেশের প্রশংসা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধারাকে আরও এগিয়ে নিতে চায় সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহের পর এবার জেলায় জেলায় ঝড়ের তাণ্ডব, সেই সঙ্গে শিলাবৃষ্টি। এদিকে কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ গেছে 9 মাসের অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে বৃষ্টি যেন শান্তির পরশ। রোববার দুপুরে মৌলভীবাজারের মেঘাচ্ছন্ন আকাশ ভেঙে নামে স্বস্তির বৃষ্টি, জুড়ায় প্রাণ প্রকৃতি। এদিকে সিলেট বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের 12টি গ্রামের সহস্রাধিক টিনের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে ছিদ্র হয়ে গেছে টিনের চাল। অন্যদিকে হবিগঞ্জ শহরেও শিলাবৃষ্টি হয়েছে। এক একটি 200 থেকে 300 গ্রাম ওজনের শিলের আঘাতে বেশ কয়েকটি ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় কিশোরগঞ্জের করিমগঞ্জেও। এ সময় ঘোনারগাড়ি গ্রামে 5 বছরের ছেলেকে নিয়ে টিনের ঘরে ঘুমিয়েছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা রূপতারা। হঠাৎই 2টি গাছ ভেঙে চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ছেলের। প্রচন্ড বাতাস আইসা মানে ফাঁক মাইরা গাছটারে ঘরের উপর ফেলায় ব্যারাক এবং খাট পালং ভেঙে তাদেরকে বাইর করছে। এখনো শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি রেল। সকাল 9টার পর রংপুর এক্সপ্রেস ছাড়ে রাত 9টায় কমলাপুর রেল স্টেশনে ভোগান্তিতে যাত্রীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে রাত 9টায় ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস ট্রেন, যেটি আসলে ছাড়ার কথা ছিল সকাল 9টা 10 অর্থাৎ সেটি কিন্তু প্রায় 12 ঘন্টা বিলম্ব করে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আমি কথা বলেছিলাম সেটির যাত্রীদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে অনেকেই কিন্তু রাস্তায় যানজটের কথা চিন্তা করে সকাল 9টার আগে, অনেকে 8টায়, অনেকে সকাল 7টায় কিন্তু এই প্ল্যাটফর্মে চলে এসেছিলেন, স্টেশনে চলে এসেছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এই যে তীব্র গরম, সারাদিনের গরম এবং স্টেশনে বসে থেকে কিন্তু তাদের খুব বড় ধরনের ভোগান্তি হয়েছে এবং এই যে শিশুরা যারা রয়েছে, পাশাপাশি বৃদ্ধরা যারা রয়েছে, যারা এই ট্রেনটিতে ভ্রমণ করছে, তারা কিন্তু বলছেন যে আসলে এই ট্রেনটির যে এত বিলম্ব হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তো এই মুহূর্তে কমলাপুরে যেমনটি আমি দেখছি যে আসলে অন্যান্য দিন রাতে এই সময়টাতে কিন্তু তেমন একটি ভিড় লক্ষ্য না করা গেলেও কিন্তু আমরা দেখছি যে আজকে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে, এই গাজীপুরের রেল দুর্ঘটনার কারণে কিন্তু যে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে উত্তর এবং পশ্চিমাঞ্চল অঞ্চলের যে ট্রেনগুলো, সেগুলো কিন্তু বেশ কয়েকটি এখনও কিন্তু স্টেশন ছেড়ে যায়নি। আমি দেখছি যে আসলে দ্রুতযান এক্সপ্রেস সেটি কিন্তু রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখানে কিন্তু সম্ভাব্য সময় দেওয়া হয়েছে রাত 9:30। পাশাপাশি কুড়িগ্রাম এক্সপ্রেস যে ট্রেনটি কুড়িগ্রামে যায় সেটি কিন্তু রাত 9:45টায় ছাড়ার কথা থাকলেও কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ রেলওয়ে বলছে যে এটি আসলে রাত 11:40
মিনিটে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। পাশাপাশি লালমনিরহাটের লালমনি এক্সপ্রেস সেই ট্রেনটি 9টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আসলে এখানে সম্ভাব্য সময় দেখানো হচ্ছে 11টা 10 মিনিটে। তো সব কিছু মিলিয়ে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে। পাশাপাশি অন্যান্য এলাকার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু দুই একটি এই শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। তো সব কিছু মিলিয়ে রেলওয়ে আশা করছে যে আগামীকাল থেকে কিন্তু এই যে শিডিউল বিপর্যয় সেটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং ট্রেনগুলো স্বাভাবিক টাইমে চলে যাবে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। শিডিউল বিপর্যয়ের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, কক্সবাজারের টেকনাফে। এবার জলসীমা দিয়ে পালিয়ে এসেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও 88 সদস্য। তাদের হেফাজতে নিয়েছে কোস্টগার্ড। এদিকে বান্দরবান সীমান্তে প্রতিরক্ষা মাইন বিস্ফোরণে আহত হয়েছেন 3 জন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদীর জলসীমা, এই জলসীমা দিয়ে রোববারও কাঠের ট্রলার যুগে পালিয়ে এসেছে বিজিপির সদস্যরা। 3টি কাঠের ট্রলারে করে অস্ত্রসহ নাপ নদীর শাহপরীর দ্বীপ দিয়ে অনুপ্রবেশ করে। এ সময় তাদেরকে নিরস্ত্রীকরণ করে হেফাজতে নেয় কোস্টগার্ড। পরে তাদেরকে টেকনাফের কেরুনতলিয়স্থ কোস্টগার্ড স্টেশনের কার্যালয়ে আনা হয়েছে। এদিকে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুদিনে 3 বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলি সীমান্তের 47 নম্বর পিলার এলাকায় 1 জন এবং শনিবার রাতে 2 জন আহত হন। একজন রোগী আমাদের প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি শেষে আমরা সার্জারি ওয়ার্ডে ভর্তি দিই। এখানে একজন রেফার হয়ে আসেন, ওনার পা বিচ্ছিন্ন হয়ে যায়, খুবই ভয়াবহভাবে ডান পা এবং বাম পায়ের নিচের অংশ। আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করি এবং স্টেবিলাইজ করার পর রোগীকে আমাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা প্রদান করি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কাল ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশের ঘোষণা করেছে ছাত্রলীগ। একই দিন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি, মিছিল ও নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজাবাসীর উপর এমন নির্বিচার বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রোববার কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ও গণহত্যা বন্ধের। ইসরায়েলের সবচেয়ে বড় অংশীদার আমেরিকার কাছে লালিত পালিত হওয়া কলম্বিয়ার স্টুডেন্টরা জেগে উঠেছে। We will do our right to the until our death inshallah। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। আক্রমণ চলছে। সোমবার বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ ঘোষণা করে সংগঠনটি। আগামীকাল 6 মে সকাল 11টায় দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং সংহতি সমাবেশ এটি সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ছাত্র সমাজ সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে বলেও জানান সংগঠনটির নেতারা। স্বাধীনতার কথা ক্যাম্প একাডেমিক মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে 3 দিন রাত 12টা থেকে 3 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে। খুদে বার্তায় তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর এতে বলা হয়েছে, রানওয়ে ব্যবস্থাপনার অংশ হিসেবে সেন্টার লাইট ও মার্কিন রক্ষণাবেক্ষণের জন্য 6 থেকে 8 মে রাত 12টা থেকে 3টা পর্যন্ত ফ্লাইটের অপারেশন হবে না। সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই সার্কুলারও জারি করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির তৎপরতা, ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। ৭৫-এর 15ই আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা, ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি, কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তান সহ প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়।
সঙ্গেই থাকুন সময়।